এখন দুটো ক্রাইমের ঘটনা পরপর শোনাবো। এই ক্রাইমের ঘটনাগুলোর মধ্যে কিন্তু বেশিরভাগ সময় লক্ষ্য করে দেখবেন যে কোনো না কোনো প্রেমের একটা ব্যাপার জড়িয়ে থাকে। প্রেম মানে সেখানে ক্রাইম হবে। প্রেম মানে প্রেমের জন্য মানুষজন অন্যজনকে মেরে ফেলতেও পিছিয়ে যায় না। বেশিরভাগ ক্ষেত্রে আমার পার্সোনাল যে মতামত, যখন খুব ভয়ঙ্কর কোনো ক্রাইম হয়ে যায় সব সময় কিন্তু তার পেছনে কোথাও না কোথাও প্রেম আছে। সে বৈধও হতে পারে, অবৈধও হতে পারে। আর আমার মনে হয় প্রেম তো প্রেমই হয়, অবৈধ বলে কিছু হয় না। শুরু করছি প্রথম ঘটনাটা উত্তরাখণ্ডের কাশীপুরের একটা ঘটনাটা ঘটেছিল ডিসেম্বর 2025-এ। শেরনি বাবার মাজার নামের একটা মাজার রয়েছে, আর তার সামনে একটা মেন রাস্তা। সেই রাস্তাতে এক ভদ্রলোকের ডেড বডি, রক্তাক্ত ডেড বডি পড়ে থাকতে দেখা যায়। আশেপাশের লোকজনেরা, মাজারের লোকজনেরা সেখানে গিয়ে ভিড় জমিয়ে বোঝার চেষ্টা করছিল লোকটাকে। পুলিশ স্টেশনে খবর দেওয়া হয়েছিল, পুলিশ এসেছিল। পুলিশ এবার এসে যে ভদ্রলোক মারা গেছে তার প্যান্টের পকেটে, শার্টের পকেটে হাত দিয়ে কিছু পরিচয়ের জানার মতো যদি জিনিসপত্র থেকে থাকে তাই জন্য খুঁজে দেখছিল। দেখতে গিয়ে আশ্চর্যজনকভাবে একটা ছোট কাগজে একটা ফোন নাম্বার লেখা ছিল। সেই ফোন নাম্বারটাতে পুলিশ যখন কল করে জিজ্ঞেস করে যে এক ভদ্রলোকের পকেটে আমরা এই ফোন নাম্বারটা পেয়েছি। একজন ভদ্রমহিলা ফোনটা রিসিভ করেছিল, কিন্তু সে নানা রকম প্রশ্ন করে পুলিশকে যে কোন ভদ্রলোক, আমার নম্বর তার কাছে কীভাবে গেল। যাই হোক, শেষ পর্যন্ত বোঝা যায় যে ফোনটা রিসিভ করেছিল তার নাম শাহানা পারভিন। তাকে পুলিশ ডেকেছিল যে একজন ভদ্রলোকের অ্যাক্সিডেন্ট হয়েছে, তো আপনি এক্ষুনি চলে আসুন, এসে দেখুন যে আপনি তাকে চেনেন কিনা। ভদ্রমহিলা সঙ্গে সঙ্গে এসেছিল। এসে সে কান্নায় ভেঙে পড়েছিল, কারণ যে ভদ্রলোক মারা গেছিল সে হচ্ছে শাহানার হাজব্যান্ড। তার নাম ছিল নবাব আহমদ খান। পরে শাহানার কাছেই জানা যায় যে সেই ভদ্রলোক ট্রান্সপোর্টারের কাজ করেন। কাশীপুরে আর হরিদ্বারে দু জায়গায় তার ট্রান্সপোর্ট কোম্পানি রয়েছে। দুই সন্তানের বাবা সে। প্রথমেই কে কেন এই ঘটনা ঘটিয়েছে সে ব্যাপারটা মাথায় আসার আগে একটা সিম্পল একটা অ্যাক্সিডেন্টের ব্যাপার মাথায় এসেছিল পুলিশের। কিন্তু পোস্টমর্টম রিপোর্ট বলছিল যে যখন অ্যাক্সিডেন্ট হলে যে মারা যাচ্ছে তাকে চাপা দিয়ে গাড়ি এগিয়ে চলে যায়। গাড়ি কিন্তু বারবার ঘুরে এসে আঘাত করে না বা তার উপর দিয়ে চলে যায় না। এক্ষেত্রে তাকে 3 বার ধাক্কা দেওয়া হয়েছিল সেম গাড়ি দিয়ে। একবার, আবার ফিরে এসে একবার, আবারও একবার। মৃত্যুটাকে হয়তো কনফার্ম করে নেওয়ার জন্য বারবার একই মানুষকে একই গাড়ি ধাক্কা দিচ্ছিল। পুলিশের কাছে এবার এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছিল যে ব্যাপারটা কখনোই অন্য কোনো ধরনের ঘটনা নয়, বাই চান্স হয়ে যাওয়া একটা অ্যাক্সিডেন্ট নয়। এটা কিন্তু পুরোপুরি একটা মার্ডার কেস বলেই মনে হয়েছিল, কারণ ইচ্ছাকৃত তাকে মোট 3 বার ধাক্কা দেওয়া হয়েছিল। সেই জন্য মৃত মানুষের যে কল ডিটেল সেটা চেক করা হয়েছিল। কল ডিটেল চেক করতে গিয়ে দেখা গেছিল যে ওই ভদ্রলোক গত 1 মাস ধরে 2 জন লোকের সাথে রেগুলার প্রায় রোজই কথা বলেন। সেই লোক দুটোর নাম ছিল খালিদ, যার বাড়ি ছিল মুরাদাবাদে, আরও একজন লোক যার নাম ছিল উসমান, যার বাড়ি ছিল রামপুরে। খালিদ আর উসমানকে পুলিশ খুঁজছিল, কারণ পুলিশের মনে হয়েছিল যে সন্দেহজনক এই 2 জন মানুষ গত 1 মাস ধরে মৃত নবাব রোজ একাধিকবার এই 2 জনের সাথে কথা বলছিল। পুলিশ যখন খুব ভালো করে তাদের ব্যাপারে তদন্ত করে তখন বোঝা যায় যে খালিদ আর উসমান দুজনেই আলাদা আলাদা প্রাইভেট হসপিটালে কাজ করে। তাদের দুজনকে খুঁজতে খুঁজতে কাশীর বাস স্টপেও পাওয়া গেছিল। তাদেরকে অ্যারেস্ট করে পুলিশ নিয়ে এসেছিল। পুলিশ কিন্তু আরও অনেক কিছু জানতে পারার উদ্দেশ্যে উসমানকে আর খালিদকে
মারধর করে। মারধরের পর পুলিশ যেটা জানতে পেরেছিল সেটা হচ্ছে এই দুজন 1,00,000 টাকা নিয়ে এই মার্ডারটা করেছে। কিন্তু 1,00,000 টাকা তাদেরকে কে দিয়েছে? তারা বলে সরফরাজ নামের কোনো এক ব্যক্তি তাদের দুজনকে 1,00,000 টাকা দিয়েছে। প্রথমে 70,000 টাকা দিয়েছিল অ্যাডভান্স হিসাবে, কাজ হয়ে যাওয়ার পরে আরও 30,000 টাকা দিয়েছে। এবার পুলিশ সরফরাজকে খুঁজছিল। সরফরাজকে পাওয়া যায়, ধনী ফ্যামিলির একমাত্র ছেলে। সরফরাজের ফোনের কল ডিটেল যখন চেক করা হয় তখন একটা কানেকশন পুলিশ পেয়ে গেছিল। সেটা ছিল সরফরাজের সাথে প্রত্যেক দিনে প্রায় 50 বার কথা হয় মৃত নবাবের স্ত্রী শাহানা পারভিনের সাথে। শাহানা পারভিনকেও ডাকা হয় জিজ্ঞাসাবাদের জন্য। সরফরাজ আর শাহানা দুজনকে সামনাসামনি বসিয়ে জিজ্ঞাসাবাদ হয়। প্রথমটায় সব অপরাধী যেমন বলে, শাহানা আর সরফরাজ দুজনেই বলছিল তারা নবাবের হত্যার ব্যাপারে কিচ্ছু জানে না, আর তারা কোনো না কোনোভাবে প্রমাণ করে জানাতে চাইছিল, বোঝাতে চাইছিল পুলিশকে যে এটা কিন্তু একটা অ্যাক্সিডেন্ট, এরকম অ্যাক্সিডেন্ট রোজ ঘটে। পুলিশের কিন্তু সন্দেহ হয়ে গেছিল, সেই জন্য পুলিশ কারোর কোনো কথায় বিশ্বাস করছিল না, নিজের মতো করে তদন্ত করছিল। পরবর্তীকালে পুলিশ এই শাহানা আর এই সরফরাজের কাছে যে ব্যাপারটা জানতে পারে যে কী জন্য তাদের শত্রুতা নবাবের সাথে, বা কেন তারা নবাবকে পৃথিবী থেকেই সরিয়ে দিয়েছে এইভাবে। একই পাড়াতে দুটো সামনাসামনি বাড়িতে থাকতো সরফরাজ আর শাহানা। একদম কম বয়স থেকে তাদের দুজনের মধ্যে প্রেম। সরফরাজের বাবা একজন স্কুল টিচার, মোহাম্মদ সাবির খান, আর শাহানার বাবা হাজি ফিদা হোসেন বিশাল কাঠের একজন ব্যবসায়ী, প্রচুর টাকা পয়সা তার। স্কুল টিচার যখন বলেছিলেন যে আমার ছেলে সরফরাজ আপনার মেয়েকে পছন্দ করে, তো চলুন আমরা দুজন বিয়ে দিই আমাদের ছেলের মেয়ের। হাজি ফিদা হোসেন মানে মেয়ের বাবা, বিশাল ব্যবসায়ী, তিনি বলেছিলেন যে আপনাদের বড্ড কম টাকা, আপনাদের বাড়িতে আমার মেয়ের বিয়ে আমি কোনোভাবেই দেব না। বিয়ে হয়ওনি। মেয়ের বিয়ে তারা সলিম নামের একজন বিজনেসম্যানকে খুঁজে তার সাথে দিয়েছিলেন। কিন্তু আজকাল মানুষজন ফোন আছে সবার হাতে, ফোন আছে মানেই যে যার সাথে ইচ্ছা কানেক্টেড থাকতেই পারে, কেউ জানতে পারবে না যারা দুজন কথা বলছে, যারা দুজন কানেক্টেড আছে পরস্পর, তারা যদি তৃতীয় কোনো মানুষকে জানাতে না চায় তাহলে কিন্তু সে কোনোভাবে কোনো দিন জানতে পারবে না। ঠিক তেমনভাবেই সলিমের সাথে শাহানার বিয়ে হয়ে যাওয়ার পরেও শাহানা সেই বিয়ের আগে যে সরফরাজের সাথে তার প্রেম ছিল, প্রতিবেশী সরফরাজ, সেই সম্পর্কটা তাদের দুজনের মধ্যে চলছিল বিয়ের আগের মতোই, বিয়ের পরেও চলছিল। এই ব্যাপারটা কিন্তু কোনোভাবে শাহানার হাজব্যান্ড সলিম জানতে পেরেছিল। সলিম আর শাহানার মধ্যে ঝগড়া হয়, মতবিরোধ হয়, সলিমের সাথে শাহানার ডিভোর্স হয়ে যায়। শাহানা বাপের বাড়িতে চলে আসে। বাপের বাড়ি আসার পর সে কন্টিনিউয়াস আবার সরফরাজের সাথে সম্পর্ক রেখে চলেছে। সরফরাজের বাবা আর মা আগের থেকেই রেগে ছিল শাহানার বাবার উপরে, কারণ তিনি বিশাল ব্যবসাদার বলে তিনি একসময় সরফরাজের সাথে নিজের মেয়ের বিয়ে দিতে রাজি হননি। সেই মেয়ে ডিভোর্সের পর আবারও এসে তাদের ছেলের সাথে সম্পর্ক তৈরি করছে, এই ব্যাপারটা তাদের রাগের কারণ ছিল। তারা কিন্তু মনে মনে ভেবেছিলেন কোনোভাবেই ওই ডিভোর্সি মেয়ের সাথে নিজেদের আনম্যারিড ছেলের বিয়ে দেবেন না। সেই জন্য তারা একদিন শাহানার বাড়িতে গিয়ে পৌঁছেছিলেন। শাহানার বাবাকে মাকে বসিয়ে বলেছিলেন যে আপনাদের মেয়ের ডিভোর্স হয়ে গেছে, তাও কিন্তু আমাদের ছেলের সাথে কানেক্টেড, আপনারা মেয়েকে শাসন করুন। এই কথাটাতে এত রাগ হয়েছিল শাহানার বাবার। শাহানার বাবা বলেছিলেন যে আমার ডিভোর্সি মেয়ে আমার বাড়িতেই থাকবে, যা ইচ্ছা করবে,
আপনাদের যখন এতই কষ্ট, তো আপনারা আপনাদের ছেলের বিয়ে দিচ্ছেন না কেন? আপনারা যান, আপনাদের ছেলের বিয়ে দিন। এই নিয়ে কিন্তু দুবার ছেলের বাবাকে মেয়ের বাবা অপমান করেছিল। ছেলের বাবার খুব রাগ হয়ে যায়, তিনি সেখান থেকে চলে এসেছিলেন। কয়েক দিনের মধ্যেই ছেলের বিয়ে ঠিক করে বিয়ে দিয়ে দিয়েছিলেন। তড়িঘড়ি একটা পাত্র দেখে শাহানারও বিয়ে দিয়ে দেওয়া হয়। শাহানার এবার যার সাথে বিয়ে দেওয়া হয় সেটাই ছিল নবাব, যে নবাবের রোড অ্যাক্সিডেন্টে শেরনি বাবা মাজারের কাছে গল্পের প্রথমেই যার অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছিল সেটাই ছিল নবাব, যার সাথে দ্বিতীয়বার শাহানার বিয়ে হয়েছিল। তারপর থেকে শাহানা একদম ঠিকঠাক সংসার করছিল। নবাবের প্রচুর টাকা পয়সা ছিল, সংসার চলছিল, 2 সন্তানও হয়েছিল। অন্যদিকে আগেই বলেছি, নবাবের সাথে শাহানার বিয়ে হওয়ার আগে তার পুরনো প্রেমিক, প্রতিবেশী যে সামনে বাড়ির প্রেমিক, তার কিন্তু আগেই বিয়ে হয়েছিল, তারও এক পুত্র সন্তান হয়। এখন দুজনেই আলাদা আলাদা জায়গায় হ্যাপিলি ম্যারিড, বেশ কিছু বছর কাটে। এবার শাহানা নিজের স্থানীয় এরিয়াতে আঙ্গনবাড়ি কর্মী হিসাবে কাজ শুরু করে। তার হাজব্যান্ড তার জন্য এই কাজের ব্যবস্থা করে দিয়েছিল। শাহানার মনে হচ্ছিল যে বাচ্চারা তো বেশ বড় হয়ে গেছে, সে এত যে পড়াশোনা করলো, কিছু তার কাজ অবশ্যই করা উচিত। সেই জন্য আঙ্গনবাড়ি কর্মী হিসাবে সে কাজ শুরু করেছিল। আবারও রাস্তায় সেই পুরনো প্রেমিক সরফরাজের সঙ্গে শাহানার দেখা হয়ে যায়। আবার সেই পুরনো প্রেম জেগে ওঠে, আবার হয়ে যায় ফোন নাম্বার আদান প্রদান, আবার শুরু হয় একা ঘনিষ্ঠভাবে দেখা সাক্ষাৎ, একা যে যার ফ্যামিলিকে ফাঁকি দিয়ে কোথাও একটা গিয়ে কয়েক ঘন্টা শান্তিতে সুখে কাটিয়ে আসা। এই ব্যাপারগুলো ধীরে ধীরে একটু একটু করে বাড়তে থাকে। সরফরাজ আর শাহানা দুজনেরই মনে হয় যে এতদিন কিন্তু তারা নিজের ফ্যামিলি, নিজেদের বাবা মায়ের আন্ডারে ছিল, তারা যা বলছিল সেটাই করতে তারা বাধ্য হয়েছিল। এবার কিন্তু আর কোনো বাধ্যতা নেই, তারা যথেষ্ট বয়স হয়েছে তাদের, তারা নিজেরাই এখন নিজেদের মালিক। নিজেরা যদি তারা বিয়ে করতে চায় তাহলে কিন্তু লোকজন হয়তো খারাপ বলতে পারে, কিন্তু শাহানা যদি বিধবা হয়ে যায় তাহলে আর কোনো প্রবলেম হবে না। শাহানা বিধবা হয়ে গেলে সরফরাজ নিজের স্ত্রীকে আর নিজের ছেলেকে, তারা যদি রাজি হয় তাহলে ডিভোর্স না দিয়ে, আর যদি রাজি না হয় তাহলে ডিভোর্স দিয়ে আবারও শাহানার সাথে সংসার শুরু করবেন। এই উদ্দেশ্যে তিনি একটা প্ল্যানিং করছিলেন যে কিভাবে শাহানার হাজব্যান্ডকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া যায়, শাহানাকে বিধবা করে ফেলা যায়। সেই জন্য তার 2 পরিচিত ছেলে খালিদ আর উসমান, যারা দুজনেই কোনো প্রাইভেট হসপিটালে কাজ করত, তাদের সাথে আলাপ করা হয়। তাদেরকে বলা হয় মেরে ফেলতে হবে নবাবকে। তারা দুজন গত 1 মাস থেকে নবাবের সাথে চেনা সাক্ষাৎ, বন্ধুত্ব ইত্যাদি শুরু করেছিল। আগেই বলেছি ট্রান্সপোর্টের ব্যবসা ছিল তার। উসমান আর খালিদ তারা দুজনেও নবাবকে বলছিল তারাও নাকি বিশাল ট্রান্সপোর্টার, তারা অনেক রকম কাজ দেবে নবাবকে। নবাব সব সময় নিজের কাজের প্রতি খুব ইন্টারেস্টেড ছিল, কারণ সে নিজেদের বাড়ির সব লোকজনকে খুব ভালোভাবে রেখেছিল, অনেক টাকা রোজগার করত, আরও অনেক টাকা রোজগার করার ইচ্ছা ছিল তার। সেই জন্য উসমান আর খালিদ নামের ওই 2 ছেলের সাথেও তিনি ব্যবসা করতে চাইছিলেন, যার জন্য তাদের সাথে বেশ ভালো সম্পর্ক তৈরি হয়েছিল, নানা রকম কথা হচ্ছিল, নানা রকম এগ্রিমেন্ট তৈরি হচ্ছিল। আর ঘটনার দিন, যেদিন অ্যাক্সিডেন্টটা হয়েছে, সেদিনও তিনি খালিদ আর উসমানের সাথেই ছিলেন। খালিদ আর উসমানকে 1 লাখ টাকা দিয়ে রাজি করেছিল সরফরাজ, যে কোনোভাবে শাহানার হাজব্যান্ডকে মেরে ফেলতে হবে। প্রায় 5 মাস ধরে এই প্ল্যানিংটা হয়েছিল শাহানা আর সরফরাজের মধ্যে। খালিদ আর উসমানের সাথে ব্যবসায়িক যেহেতু একটা সম্পর্ক তৈরি হয়েছিল নবাবের, সেই জন্য নবাব তাদের উপর সন্দেহ করেনি।
একদিন তারা গাড়ি নিয়ে নবাবের কোম্পানিতে গেছিল। নবাবকে গাড়িতে তুলে তারা গভীর রাতে ওই এরিয়া দিয়ে যাচ্ছিল। প্রথমে নবাবকে প্রচুর মদ খাওয়ানো হয়। মদ খাওয়ানোর পরে তাকে রাস্তায় নামিয়ে শুইয়ে দেওয়া হয়, তার উপর দিয়ে 3 বার গাড়ি চালানো হয়। তারা প্রমাণ করতে চাইছিল যে নবাব রাত্রিবেলায় মদের নেশায় রাস্তা দিয়ে যাচ্ছিল, সেই সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, নবাব মারা গেছে। আসলে কিন্তু তারা জোর করে নবাবকে নেশা করিয়ে রাস্তার একধারে শুইয়ে দিয়েছিল, ওপর দিয়ে গাড়ি চালিয়ে বারবার চলে গেছিল, কিন্তু আর অন্য কোনো গাড়ি নবাবের উপর দিয়ে যায়নি। এইভাবে কিন্তু পুরো ব্যাপারটা সবার সামনে এসেছিল। বর্তমানে লোয়ার কোর্টে তাদের কেস চলছে। খালিদ, উসমান, সরফরাজ, সাভানা সবাই জেলে রয়েছে। এবার শুরু করছি ক্রাইমের আজকের দ্বিতীয় ঘটনা। ঘটনাটা বিহারের সহরসা জেলার কোপরিয়া নামের একটা গ্রাম। একটা চাষি ফ্যামিলি। চাষি ছিলেন ধীরেন্দ্র যাদব, তার স্ত্রীর নাম শান্তি দেবী। 3 মেয়ে আর 1 ছেলের সংসার। 3 মেয়ের মধ্যে সবথেকে বড় যে মেয়ে, তার নাম সুসুম যাদব। তার বয়স যখন 16 বছর। সে স্কুল যেত। তার পাশের গ্রামে ছিল একটা স্কুল। স্কুলে যাওয়া আসার পথে 18 বছর বয়সী ভূপেন্দ্র কুমার তিওয়ারি নামের একটা ছেলের সাথে তার দেখা সাক্ষাৎ, তারপর বন্ধুত্ব, তারপর গভীর বন্ধুত্ব। সেখান থেকে একটা প্রেমের সূত্রপাত হয়। 5 বছর চলেছিল প্রেমটা। সুসুম যাদবের যখন বয়স 21 বছর হয়েছিল, পাড়ার সব লোকজন জানতো তার সাথে ভূপেন্দ্রের প্রেমের ব্যাপারে, কিন্তু বাড়িতে তার মা বা তার বাবা কেউ কিচ্ছু জানতো না। মেয়ে বড় হয়েছে, 21 বছর বয়স হয়েছে, গ্রামীণ এরিয়া, মানে মেয়ের বিয়ে দেওয়ার বয়স হয়ে গেছে। বাবা তার জন্য সুযোগ্য পাত্র খুঁজছিল। সুসুম নিজের প্রেমিক ভূপেন্দ্র তিওয়ারিকে এসে ব্যাপারটা জানায়। ভূপেন্দ্র কোনো কাজকর্ম করে না, পয়সাওয়ালা বাবা মায়ের একমাত্র ছেলে। বাইক নিয়ে ঘোরে, খায় দায় ঘুমায়, এই তার কাজ। এবার প্রেমিকার বিয়ে হয়ে যাচ্ছে, প্রেমিকা তাকে দুঃখ করে জানায়। সে বলে সে কিভাবে বাড়িতে গিয়ে বলতে পারবে। সবথেকে বড় যে ব্যাপারটা, সুসুম হচ্ছে যাদব ফ্যামিলি। যাদব মানে গোয়ালা। অন্যদিকে ভূপেন্দ্র তিওয়ারি ব্রাহ্মণের ছেলে। তো 2 পরিবারের মধ্যে বিয়ের সম্পর্ক কখনোই সম্ভব না, কারণ ভূপেন্দ্রর বাড়ির লোকজন কিছুতেই সুসুমকে অ্যাকসেপ্ট করবে না। অর্থাৎ আর কিচ্ছু করার নেই, যেখানে বাবা মা বিয়ে ঠিক করছে সেখানে বিয়ে করে ফেলতে হবে সুসুমকে, এটা সে বুঝে যায়। বিয়ে হয়ে গেছিল সুসুমের সাথে রাজেশ যাদবের। রাজেশ দিল্লিতে থাকতো। দিল্লিতে সে একটা মিষ্টির কারখানাতে কারিগরের কাজ করত। সে বিয়ে করার জন্য 1 মাসের ছুটি নিয়ে এসেছিল। বিয়ের অনুষ্ঠান কেটে যায়। সুসুমকে বাপের বাড়িতে ঘুরিয়ে নিয়ে গিয়ে সে নিজের বাড়িতে রেখে দিয়ে 21 দিন যখন তার বিয়ের কেটেছে, তখন তার ছুটি শেষ হয়ে গেছিল। সে আবার দিল্লি ফিরে গেছিল। তার বাড়িতেই কিন্তু তার স্ত্রী সুসুম ছিল। সেখানে যাওয়ার পর মাঝে মধ্যে সে নিজের স্ত্রীকে ফোন কলে কথা বলার চেষ্টা করত, কিন্তু বেশিরভাগ সময় স্ত্রীর ফোন বিজি আসতো। এবার কিন্তু রাকেশের দূর দিল্লিতে বসে বসে মনে হয় যে তার স্ত্রীর যেন তার সাথে বিয়ে করার ইচ্ছা ছিল না। তাকে দেখে তার এমনটাই মনে হয়। আর আজকাল যখন সে সব সময় ফোনটা বিজি আসছে দেখেছিল, তখন সন্দেহটা আরও বেশি করে হয়েছিল। তারপর সে চেষ্টা করে গভীর রাত্রে ফোন কল করার, 1টা, কখনো 1:30, 2টো। তখনও সে দেখে যে স্ত্রীর ফোন বিজি আসছে। এ কেমনভাবে সম্ভব? সেই জন্য এবার কিন্তু সে একদম কনফার্ম হয়ে যায় যে তার স্ত্রীর জীবনে অন্য কেউ অবশ্যই রয়েছে। সে
নিজের শ্বশুরবাড়িতে কল করে। সেই সময় কিন্তু সুসুম নিজের মায়ের বাড়িতেই ছিল। শাশুড়িকে এই ব্যাপারটা জানায় যে আমি যখন কল করি তখনই কিন্তু আপনার মেয়ে ফোনে ব্যস্ত আছে, এমনটাই আমি শুনতে পাই। এমন হয়েছে কেন? আপনি তাকে জিজ্ঞেস করুন, তাকে সাবধান করুন, সে যেন এইভাবে আমার সাথে ব্যবহার না করে। এমনকি আমার মিসড কল দেখে সে পরে কলও করে না। এবার কিন্তু এক কথা দু কথায় রাকেশের শাশুড়ি রাকেশের ওপর এত রেগে যায় যে আমার মেয়ে খুব ভালো, তোমার সাহস হলো কি করে আমার মেয়ের ব্যাপারে নালিশ করার? তোমাকে আমরা কিন্তু বাইক দিয়েছি বিয়েতে, তারপরেও তুমি এই ধরনের কথা বলো কি করে? এই কথা শুনে রাকেশ খুব রাগ হয়েছিল। রাকেশ তারপরেই যত তাড়াতাড়ি সম্ভব ছুটি নিয়ে দিল্লি থেকে আবারও নিজের বাড়ি চলে এসেছিল। বাড়িতে এসে সেই বাইকটা নিয়ে নিজের শ্বশুরবাড়ির সামনে এসে দাঁড় করিয়ে রেখে শ্বশুরবাড়ির কারোর সাথে কোনো কথা না বলে আবার ফিরে গেছিল। দূরে গিয়ে ফোন কলে বলেছিল যে আপনার বাড়ির সামনে চাবি সমেত আপনাদের বাইক রেখে এসেছি, আপনারা সেটা নিয়ে নিন। আর আপনার মেয়েকেও আপনি আপনার বাড়িতেই রাখুন, কারণ আপনার মেয়ের একটুও ইচ্ছা নেই আমার সাথে কথা বলার বা সম্পর্ক রাখার। এই ঘটনা ঘটার পর রাকেশ কিন্তু আবারও নিজের কাজের জায়গা দিল্লি চলে গেছিল। অন্যদিকে সুসুমের বাবা মা এই ঘটনার পর আর তাদের কিন্তু মুখ ছিল না জামাইকে কিছু বলতে যাওয়ার। ওই ঘটনা ঘটেছে, তারপর কেটেছে 2 বছর। এই 2 বছর কিন্তু সুসুম নিজের বাপের বাড়িতে এসে ভূপেন্দ্রের সাথে সেই আবারও আগের মতো, যখন সে আনম্যারিড ছিল যেমন সম্পর্ক একটা ছিল তার, সেইভাবেই সম্পর্ক আবারও শুরু হয়ে গেছিল। ভূপেন্দ্রের খারাপ লাগছিল না, বিয়েও করতে হয়নি। প্রেমিকা নিজেই যখন সম্পর্ক রাখছে, ক্ষতি কী? মাঝে মধ্যে সে ভূপেন্দ্রের সাথে ভূপেন্দ্রের গাড়িতে বসে শহরে ঘন্টার পর ঘন্টা ঘনিষ্ঠভাবে কাটিয়েও আসে। 2024 সালে কিন্তু তার বিয়ে হয়েছিল, আর 2024 সালে বিয়ের কিছুদিনের মধ্যেই হাজব্যান্ডের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে সে বাপের বাড়িও চলে এসেছিল। 8 মার্চ 2026 সে কিন্তু মায়ের বাবার হেল্প করার জন্য, তাদের যে বাড়িতে গোয়াল রয়েছে, বেশ কিছু গরু আছে, তাদের জন্য সে মাঝে মধ্যে ঘাস কাটতে যেত। আসলে সে ঘাস কাটার নাম করে কোনো না কোনো বন্ধু বান্ধব প্রেমিকের সাথে দেখা করতে যেত। তো সেই দিনও সে ঘাস কাটতে গেছিল, কিন্তু সে আর বাড়ি ফিরে আসেনি। তারপর বাড়ির লোকজনেরা সবাই তাকে খোঁজাখুঁজি করছিল, তাকে কিন্তু পাওয়াও যায়নি। নেক্সট ডে সকালবেলায় যেখানে সে ঘাস কাটতে যেত সেই এরিয়াতেই একটা ভুট্টার জমিতে তার বডিটা পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় লোকজনেরা সবাই তাকে চিনতে পেরেছিল, পুলিশে খবর দিয়েছিল। পুলিশ এসেছিল, বাড়ির লোকজন এসেছিল। এবার পুলিশ তদন্ত শুরু করেছিল যে হঠাৎ করে এইভাবে এই মেয়েটাকে বাড়ির কাছাকাছি একটা জমিতে কে মেরে ফেলে রেখে গেছে। সুসুমের বাবা আর মা দুজনে পুলিশকে জানায় যে তাদের যে জামাই রয়েছে, 2 বছর ধরে তাদের মেয়ে কিন্তু কোনো ডিভোর্স হয়নি, বাপের বাড়িতেই আছে। জামাই তাদের মেয়ের সাথে একদম যোগাযোগ করে না, খরচ করার জন্য কোনো টাকা পয়সাও দেয় না। তাদের পুরোপুরি সন্দেহ তাদের জামাই তাদের মেয়ের সাথে এই ঘটনা ঘটিয়েছে। পুলিশ জামাইয়ের সাথে কিছু জিজ্ঞাসাবাদ বা অ্যারেস্ট করার আগেই জামাই এই খবরটা পাওয়ার পর দিল্লি থেকে চলে এসেছিল নিজেদের গ্রামে। এসেই সে থানায় গিয়ে নিজে থেকে দেখা করেছিল আর সমস্ত ঘটনা বলেছিল। বিয়ের পরের 1 মাসে কি কি ঘটেছিল তার সাথে, মেয়ের বাড়ির লোকজনেরা কি কি করেছিল তার সাথে, সবটাই সে জানিয়েছিল। আর সে এটাও বলেছিল যতদিন আপনাদের তদন্ত চলবে, আপনারা অন্য কাউকে খুঁজে পাবেন না, ততদিন আমি নিজের গ্রামেই আছি, যখন ইচ্ছা আমাকে ডাকবেন, আমি চলে আসব। তবে আমি এই ঘটনা ঘটাইনি। বিয়ে হয়েছিল ঠিকই, তারপর থেকেই ওই মেয়েটার সাথে আমার তেমন করে কোনো সম্পর্ক তৈরি হয়নি। সেই জন্য
আমার কাছে কিন্তু তাকে মেরে ফেলার কোনো কারণ নেই। যাই হোক, পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছিল। প্রথম তদন্ত যেভাবে শুরু হয়েছিল সেটা ছিল সুষুম যাদবের ফোনের কল ডিটেল চেক করা হয়েছিল। কল ডিটেলে দেখা গেছিল গত 7 বছর ধরে সে ভূপেন্দ্র তিওয়ারি নামের একটা ছেলের সাথে রোজ কথা বলে, দিনে 40 বারও কথা বলে। কিন্তু গত 6 মাস থেকে সে ভূপেন্দ্রের সাথে ততটা কথা আর বলে না। কি ব্যাপার হয়েছে এইটা জানার জন্য ভূপেন্দ্রকে খোঁজ করা হয়। পাশের গ্রামের বিশাল ধনী পরিবারের ছেলে ভূপেন্দ্রের জিজ্ঞাসাবাদ হয়। ভূপেন্দ্র জানিয়েছিল যে সত্যি সত্যি তার সাথে সুষুমের প্রেমের সম্পর্ক, শুধু প্রেম নয়, অনেক অনেক ঘনিষ্ঠ একটা সম্পর্ক ছিল। কিন্তু হঠাৎ করে 6 মাস ধরে সুষুম যাদব কোনো পুলিশের সাথে সম্পর্কে জড়িয়েছিল। তারপর থেকেই সে অ্যাভয়েড করতে শুরু করেছিল নিজের প্রেমিক ভূপেন্দ্রকে। ভূপেন্দ্র সেই ব্যাপারটা সহ্য করতে পারছিল না। সুষুমের সাথে সে কথা বলে ব্যাপারটা জানতে চাইছিল, কিন্তু সুষুম বলছিল যে তার কাছে একদম সময় নেই ভূপেন্দ্রের সাথে কথা বলার। সেই জন্য ভূপেন্দ্র একটা দেশি পিস্তল জোগাড় করেছিল। সে সুষুমকে গুলি করেছিল। তার গ্রামেরই একটা ভুট্টা খেতে সুষুমকে মেরে ফেলে রেখে চলে গেছিল। ওই ভুট্টা খেতে তার আগে বহুবার সে সুষুমের সাথে দেখা সাক্ষাৎও করেছিল। সেখানে ফেলে রেখে সেখান থেকে সে হিমাচল পালিয়ে গেছিল। সে ভেবেছিল হিমাচল প্রদেশে পালিয়ে গেলে তাকে আর কেউ ধরতে পারবে না, কিন্তু সে অ্যারেস্ট হয়েছিল। বর্তমানে সে পুলিশ কাস্টাডিতে রয়েছে, তদন্ত চলছে, তার আরও জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনাটা শোনার পরে কি মনে হয়েছে, কার দোষ, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।